আচ্ছা মেয়াঙ্গদা, তখন একটা জিনিস আমি তোমার মুখ থেকেই শুনলাম, একটা কাস্টমারকে তুমি বলছিলে যে মোটুলের ব্যাপারটা, ইঞ্জিন অয়েলের ব্যাপারটা, আমি ওটা শুনে নিয়েছি। কারণ বেসিক্যালি আমি পার্সোনালি মোটুলের অনেক বড় ফ্যান। মোটুল ইউজ করলে যেটা হয়, যেটা 7100 মেন কারণ, সেটা হচ্ছে ফ্রিকশন কমিয়ে দেয়। ফ্রিকশন কমিয়ে দেয় অনেকটাই কমিয়ে। মানে 7100 তো আমরাও ইউজ করতাম, মানে ডমিনারের ক্ষেত্রে 71 ইউজ করলে যেটা প্রথমে ইনিশিয়াল রেজাল্ট দারুণ ভালো, হ্যাঁ খুব স্মুথ লাগে, রিফাইন লাগে। কিন্তু হয় কি, ইউজ করতে করতে একটা টাইম পর সিলিন্ডার পিস্টন গিটে মার্ক চলে আসে, মানে দাগ চলে আসে। তোমার এখানে যদি কেউ আসে সার্ভিসিং এর জন্য, তো কিরকম চার্জেস আছে? জেনারেল গ্যারেজ আর আমাদের এগুলোর মধ্যে পার্থক্য একটা, আমি বলছি না কেউ খারাপ, শুধু আমরা একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি। আমি যেটা বলছি, এবার তুমি কখনো যারা শুনছে না তারা ভেবে দেখবে, কোনো মেকানিক মানে 98% মেকানিক কোনোদিন টানা 100 কিলোমিটার বাইক চালায় না। আমার একটা বন্ধু রিসেন্টলি এসছে, হচ্ছে আসবে আর কি, হিমালয়ান চালায় 411, তো ওটার ওই স্পোক হুইলটা ওটা টিউবলেস। মোটুলের ইঞ্জিন অয়েল আমার মনে হয় স্কুটির উপরে ওঠা উচিত। দাদা থামো, দাদা থামো, দাদা থামো এবার। প্রত্যেক বছর শীতকাল আসলে আমার ঘুম থেকে উঠে যে ফার্স্ট প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে নাক থেকে কাঁচা জল বেরোনো। যেহেতু বাইক চালাই, যার জন্য কি হয়, ধুলোবালিগুলো নাকে যায়। আমি এসে ক্লিন করি, মানে নাক ঝাড়া, পাতি বাংলায় যাকে বলে, সেই সমস্ত জিনিসপত্রগুলো করা হয়, কিন্তু তারপরেও সারা রাত শুয়ে থাকার পর যেটা জমে থাকে সেটা বেরোনোর চেষ্টা করে, তো যার জন্য নাক দিয়ে কাঁচা জল বেরোয়। এটা আমার একটা সমস্যা আছে আর কি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর শীতকাল পড়ে গেছে মানে আমার শুরু হয়ে গেছে ঠান্ডা জলে স্নান করা। আমি প্রত্যেক বছর শীতকালে ঠান্ডা জলে স্নান করি, হেব্বি মজা লাগে। আর আমি ওই সমস্ত বাঙালিদের মতো নই যারা ক্যালেন্ডার দেখে সোয়েটার পরে। প্লিজ ওই সমস্ত বাঙালিরা আবার রাগ করো না। আর বেসিক্যালি শীতকালে যখন তুমি একটু হালকা সর্ষের তেল মেখে যখন তুমি স্নান টান করবে না, তখন দেখবে আলাদাই মজা লাগে, একটা আলাদা অন্যরকম, মানে কি বলবো, মানে একটা অন্যরকম ফিল হয়। রান্না বসিয়ে মা কোথাও ফোনে কথা বলছে। আর দুদিন আগে মায়ের শরীরটা খারাপ হয়েছিল হঠাৎ করে, অল অফ আ সাডেন। মানে ডায়াবেটিকের পেশেন্ট থাকলে ঘরে একটা জিনিস মনে রাখবে, তাদের না যে কোনো মুহূর্তে সোডিয়াম পটাশিয়াম কিন্তু ফল করলেও করে যেতে পারে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য তোমাদেরকে ডাবের জল খাওয়াতে হবে। মানে যারা রয়েছে তোমাদের বাড়িতে, যদি কেউ এরকম বয়স্ক মানুষ থেকে থাকে যাদের সোডিয়াম পটাশিয়াম ফল করেছে, সেই মুহূর্তে ইনস্ট্যান্ট কাজ করানোর জন্য নুন চিনির জল গুলে খাইয়ে দাও তাকে অল্প পরিমাণে, যাতে বেশি যেন সুগারটাও একটুখানি একটা লেভেলে হয় আর সোডিয়াম পটাশিয়ামটাও যেন বডি যেন পায়। আর তার সাথে সাথে বাজারে যাবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে একটা ডাব কিনে আনবে, ভালো ডাব, কচি ডাব যেটাতে জল বেশি থাকে, সেই জিনিসটা নিয়ে এসে যার প্রবলেম হয়েছে এই জিনিসটা তাকে খাওয়াবে। আমিও খাইয়েছি, আজকে আবার যাব এখন বেরিয়ে ডাব কিনতে। বেবি বিস্ট অ্যান্ড দ্য বিস্ট, বেবি বিস্ট অ্যান্ড দ্য বিস্ট, এইরকমভাবে দেখতে সকাল সকাল কীরকম ভালো লাগে বলো তো। আর আরেকটা জিনিস হচ্ছে, যবে থেকে আমি মোবাইলটাকে ছাড়িয়েছি তবে থেকে মোবাইলের ওয়াইড অ্যাঙ্গেলের যে লেন্সের, মানে লেন্স আর স্ক্রিন, মানে অরিজিনাল যেটা চিপকেছে আর কি, তো সেখানে না মাঝখানে একটু ধুলো জমে গেছে, যার জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাতে একটু প্রবলেম হয়, মানে একটু ঝাপসা ঝাপসা টাইপের লাগে, মানে একটু ক্লিয়ার নয়। কিন্তু মেন সেন্সারে এই প্রবলেমটা হয় না। বাইকটা স্টার্টই দিলাম না আমি, বাইকটাকে আগে স্টার্ট দিই, দাঁড়াও। তুমি একটা কাটো, এটা কত? অনেক বেশি নিচ্ছ কাকা, অনেক বেশি নিচ্ছ, অনেক বেশি নিচ্ছ। দেখ এরকম বলো না, কতজন লোক মানুষ দেখছে তুমি জানো? তোমাকে এই কাকাকে চিনে রেখে দাও, কাকা এখানে ডাব নিয়ে আসে, এই শোভন, আর এখানে অন্নপূর্ণা মশলার দোকান, তার ঠিক পাশেই এখানে বসে হচ্ছে কাকা, ডাব নিয়ে বসে। একটু কম করো কাকা। এ তোমার 38 টাকা কেনা, কত কেনা আমার জানা আছে। তুমি আমাকে বিল দেখাও, তোমার সব কটা ডাব আমার, তুমি আমাকে বিল দেখাও। দেখাও না, সেটাই তো বলছি, তুমি আমাকে বিল দেখাও, সব ডাব আমার। হ্যাঁ ঠিক আছে, ডাব নিয়ে আসা হয়ে গেছে, মা এখানে দাঁড়িয়ে রয়েছে। মা এখন খাবে না, তার কারণ মা যাবে হচ্ছে প্রাতঃকৃত্য সারতে, মায়ের আবার বেরোনো রয়েছে। আমি তাহলে এখান থেকে ফুরুত হয়ে যাই।
হ্যাঁ দাদা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, ঠিক আছে? আর ওই মার্কিং ধরে কেটো, কোনো রকম যেন প্রবলেম যেন না হয়। আর ওই রোববার দিন যে তোমাকে ওই যে হোয়াটসঅ্যাপ করেছিলাম না, তুমি কালকে ফোন করে বললে যে ফ্রেমটা পাঠিয়ে দিতে, হ্যাঁ ওটা কিন্তু আজকে লাগবে, ওটা কিন্তু কালকে চলে গেছে ফ্রেমটা, ওই বাবার কাছ থেকে তুলে নিয়েছে, ওটা কিন্তু আজকে পাঠিও আমাকে, যে আর্জেন্ট আছে। ওই -3 মানে কেটি দুটো কেটি ওটা আজকে পাঠিয়ে দিও, ঠিক আছে? ডান। এই বছরের মিডল থেকেই না আমার একটা জিনিস শেখার ভীষণ পরিমাণে ইচ্ছে হয়েছে, যেটা আমি এখন অবধি শিখে উঠতে পারিনি, মানে ইচ্ছে করছে কিন্তু সেটা আমি কখনো চেষ্টা করছি না এরকম ধরনের, বা চেষ্টা করার মতো কোনো রকম কেউ ফোর্সফুলি ওই রকম মানে ওই পেছনে একটা ব্যাক পুশ লাগে না, ওই সেই জিনিসটাও হচ্ছে না। অ্যান্ড দ্যাট ইজ রান্না করা ইটসেলফ আ আর্ট। এবার কেন এই কথাটা বলছি, কারণ আমার মা ভীষণ ভালো রান্না করে, ভীষণই ভালো, মানে আমি নিজের মা বলে বলছি না, সত্যি অন্য লেভেলের রান্না করে। যারা আমার মায়ের হাতের রান্না খেয়েছে তারা তো জানেই যে আমার মা কী লেভেলের রান্না করে। তো যেহেতু মায়ের শরীর খারাপ, তার জন্য গতকালকে আমি একটু মাকে এমনি টুকটাক মানে একটু হাতের কাজ আর কি করে দিই আর কি। তো গতকালকে আমি একটুখানি মাকে আটা মেখে দিয়েছিলাম। তো ওই সময় আমি কোনো রকম ভিডিও করিনি, এবার বিকেলবেলা ছিল, বাবা ওই সময় ক্যামেরা অন করে মায়ের মোবাইল থেকে ভিডিও করেছে। তোমরা জাস্ট ওই ক্লিপটা দেখো, ততক্ষণে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে একটা কাজ ছাড়ি, পরে কথা হচ্ছে। আগে ওই ক্লিপটা দেখো, ভীষণ মজাদার হয়েছে। আলুর পরোটা করতে একটু মোটা লাগবে তো, আজকে আলুর পরোটা, হ্যাঁ এই যে আলু করে কিছু, নাহলে কি দিয়ে করবি? ননারীগঞ্জ আজকে আলুর পরোটা করবে? তোমার শরীর খারাপ নেই? না তাহলে রাতে খাবি কি? আমার বাবাটা এমনি করে নাও, যে কোনো একটা আলুর পরোটা খাবে, ওর মা বানিয়ে দিচ্ছে। আমি খাবো না, আমি কখনো বলিনি যে ও রাইডে বেরোবার আগে মায়ের হাতে একটু আলুর পরোটা না খেলে ওর ঠিক রাইডটা হয় না। তুমি এই যে মোবাইল নিয়ে, মায়ের মোবাইলটা নিয়ে যে ভিডিওটা করছো, এটা করার আগে তুমি আগে মালটা ছাড়ো, তারপরে রাইডে বেরো। দেখো তুমি দেখো আমার বাবাটা মাল ছাড়াই রাইড করে আসে, আর মাল দিলে আবার হাতে ঘি ঢালছে, ঘিয়ের উপর আলুর পরোটা হবে। ঘি না, এটা তেল। ও ননারীগণ, তোমরা বিচার করো, আমার বাবাটার উপর অত্যাচার হচ্ছে। এই দেখো কত সুন্দর আজকে পরোটা হবে। তুমি ওই লোভেই তো করছো, যাতে তুমি পরোটাটা পাও। তোমার তো লোভ, পরোটা খাবে না রাত্রিবেলা, তোমার তো হেভি লোভে তুমি। আজকে পরোটা আর পনির মাখাটা শিখলি তো, এরম করবি না, যত করবি খাসতে হবে। হ্যাঁ পাতি কথা, ওটাকে জল গুলিয়ে আগে ভালো মতো করে মানে পুরো জিনিসটাকে মেখে তারপরে ঠাসো, যত ঠাসবে তত ডোটা তৈরি হয়ে যাবে সুন্দর। পরোটার আওয়াজটা শুনতে পাচ্ছ তো, ঠং ঠং করে আওয়াজ, বাবা কেলেঙ্কারি কাণ্ড। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 2:30। বাড়িতে গেছিলাম, মা বাবা এখনো ফেরেনি, একটা কাজে বেরিয়েছে, ব্যাংকিংয়ের কাজে। আর আমি বাড়িতে লাঞ্চ করে বেরোইনি, ফিরে এসে লাঞ্চ করব। এখন যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টার বলতে মৃগাঙ্কদার সার্ভিস সেন্টার যেটা রয়েছে সেইখানে, TWM এ। তো তোমরা সকলেই জানো আমার ডমিনারের বাইকের দুটো ইন্ডিকেটর কিন্তু ভেঙে গেছে, মানে ফ্রন্টের এই দুটো ইন্ডিকেটর কিন্তু ভেঙে গেছে। তো সেটাই আর কি ঠিক করাতে, ইন্ডিকেটর দুটো লাগাতে আর কি আমি যাচ্ছি মৃগাঙ্কদার কাছে। মৃগাঙ্কদার সাথে বহু দিন পরে দেখা হবে, প্রায় বছর, কারণ মৃগাঙ্কদার যে ইভেন্টটা ঘটেছিল খড়গপুরে, সেইখানেই মৃগাঙ্কদার সাথে লাস্ট আমার দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। চোখের সামনে সূর্য তো, তাই ভীষণ আরাম লাগছে। আর শীতকালে এই ধরনের সূর্যের হিট খুবই আরামদায়ক, ভীষণ আরামদায়ক। আর কলকাতায় দেখো পুরো একদম মানে চারিদিকটা না একটু স্মোক হয়ে রয়েছে, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের অবস্থা। তার মানে ভাবো যে কতটা পরিমাণে ডিগ্রেড হলে এই রকম বেলা, মানে এখন বেলা 2:30, এই সময় এই রকম অবস্থা হয়ে যায়। রাত্রিবেলা তো অন্ধকারে তো কিছু দেখাই যায় না, মানে রাত্রিবেলা 10টার সময় স্ট্রিট লাইট এই হাইটে পুরো স্মোকটা নেমে চলে আসে। মানে আর কিছুদিন যদি যেতে থাকে, পলিউশন যদি ঠিকঠাক মতো করে কন্ট্রোল যদি না হয়, তাহলে তো বস কপালে দুঃখ আছে। আমার ডান দিকে হচ্ছে সায়েন্স সিটি, ক্রস করছি হচ্ছে এখন সায়েন্স সিটি। অ্যাকচুয়ালি আমি মৃগাঙ্কদার সার্ভিস স্টেশন যেটা রয়েছে, মানে সার্ভিস সেন্টার যেটা রয়েছে, সেখানে আমি প্রথমবার যাচ্ছি। তো আমি মৃগাঙ্কদাকে বলেই দিয়েছিলাম, দাদা একটু গুগল ম্যাপের লোকেশনটা পাঠিয়ে দাও।
তো আমি লোকেশন দেখে নিয়েছি, রুবি ক্রস করে চলে এসেছি হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন, মানে মেট্রো স্টেশন। মৃগাঙ্কদা কোথায় করেছো গো? সামনে এইখানে এই রাস্তাটা দিয়ে এই কোনাকুনি পড়বে হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশন, যেটা এইমাত্র দেখলাম। তো ওখান থেকে আমি একটুখানি এগিয়ে গেছিলাম, তো আমি আবার একটুখানি পিছিয়ে এসে চলে এসেছি হচ্ছে এখানে TWM। আর দাঁড়িয়ে রয়েছে ওইখানে মৃগাঙ্কদার বাবাও আছে, জেঠু আছে। ভেতরে ঢুকছি। মৃগাঙ্কদা কেমন আছো? অল গুড ওয়েলকাম। আর ওই রকম যেটা ট্রেল হান্টার যেটা হয়েছিল, তো সেরকম কি কোনো কিছু আপডেট আছে? হ্যাঁ, আমাদের এবছর হচ্ছে ফেব্রুয়ারিতে আবার আমরা করবো, কারণ আজ ভেবেছিলাম জানুয়ারিতে। অ্যাকচুয়ালি ডিসেম্বরে প্ল্যান ছিল, র্যালির জন্য পিছলো। আচ্ছা, জানুয়ারি ভাবলাম, তারপর আবার জানুয়ারিতে মোটর স্পোর্টসের 2টো ইভেন্ট আছে আমাদের নিজেদের কিছু রাইড রয়েছে। আচ্ছা, তার জন্য পিছিয়ে এটা ফেব্রুয়ারিতে গেছে আর কি। ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি বা ফার্স্ট উইক এরকম কিছু প্ল্যান। বাহ, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি সময় তালমিল যদি ঠিকঠাক টাইমিং হয়ে যায়, আমি তো যাবোই। এবং ওটা হেভি ছিল, লাস্ট যেটা আমি করে এসেছিলাম ওটা সেরা ছিল। আমরা 2 দিন প্ল্যান করেছি এটা। আচ্ছা, প্রথম দিন হচ্ছে পুরো ট্যুরারদের জন্য, আচ্ছা, যেখানে কোনো মোটর স্পোর্টসের লোকজনকে আমরা ওই 2 দিন, ওই ফার্স্ট ডে চান্স দিচ্ছি না। আচ্ছা। আর সেকেন্ড ডে মোটর স্পোর্টসের লোকজনের জন্য। এর কারণ আছে এটা করার, সেটা হচ্ছে আমরা আগেরবার ট্রেল হান্টারে দেখেছিলাম, প্রাইস নিয়ে গেছে তার 20% নিয়ে গেছে হচ্ছে মোটর স্পোর্টসের লোক। আচ্ছা, তাতে কি হয়, এটা জাস্টিফাইড হয় না, মানে ট্যুরারদের সাথে ওটা একটা কনফ্লিক্ট হয়ে গেছে। আমার বক্তব্য মানে কি হয়, ট্যুরিং যারা করি আমরা তারা তো এক্সপ্লোর করি, আবার আমাদের রাইডিং প্যাটার্নটা অন্যরকম, ওদের প্যাটার্নটা অন্যরকম, কারণ ওরা শুধু অফরোডিং ওই ধরনের ট্রেনিং ওই ব্যাপারগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবার কি হয় আমরা যেহেতু দুটোই করি, মানে আমরা দুটো সত্তাতেই বাঁচি। ঠিক যখন আমরা মোটর স্পোর্টস এর জার্সি পরি তখন আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই, আবার যখন আমরা শুধু রাইড করছি, এক্সপ্লোর করছি, তখন আবার তার মতো হয়ে যায়। সেটাই তো আমরা চাই না যে কেউ কারোর অংশটা যাতে নিয়ে চলে যায়। তো আমরা ওই জন্য 2টো দিনে ভাগ করে দিচ্ছি। প্রিপারেশন চলছে, পোস্টার ডিজাইন স্টার্ট হয়েছে, এই সব নিয়ে আর কি চলছে কাজ। তবে হবে ফেব্রুয়ারিতে আমরা করব। চলো, তো ওর অপেক্ষায় রইলাম। আর এই হচ্ছে মৃগাঙ্কদার হচ্ছে ওয়ার্কশপ, এই হচ্ছে গ্যারেজ পুরো। যার কেউ নেই তার জন্য মৃগাঙ্কদা আছে, মানে পাতি কথা, সিরিয়াসলি, মানে এটা আমি ঘোষণা করে দিলাম। আমি কোথায় আমি মাথা মেরেছি ইন্ডিকেটারের জন্য। ও সার্ভিস সেন্টার প্রচুর দাম জানি, আর মানে তার উপরে আবার 18% GST দেয়। ও মাথা খারাপ হয়ে যায়। আমি যার জন্য মৃগাঙ্কদাকে ফোন করলাম, দাদা হবে? বলছে হ্যাঁ চলে এসো তুমি। এই স্ক্রু আর এইগুলো সমস্ত কিছু খুলতে হবে। বাইক ওখানে কাজ হচ্ছে হোক। আচ্ছা মৃগাঙ্কদা, তখন একটা জিনিস আমি তোমার মুখ থেকেই শুনলাম, একটা কাস্টমারকে তুমি বলছিলে যে মোটুলের ব্যাপারটা, ইঞ্জিন অয়েলের ব্যাপারটা। আমি ওটা শুনে নিয়েছি, কারণ বেসিক্যালি আমি পার্সোনালি মোটুলের অনেক বড় ফ্যান, কারণ আমি আমার ছোট বাইকটাতে মোটুলই ঢালতাম, ডমিনারও মোটুলই ঢালতাম, আগে ইউজ করতাম। হ্যাঁ। মোটুলের একটা প্রবলেম হচ্ছে, যেটা কি প্রবলেম হচ্ছে এখন, যদি নেকেড কোনো বাইক দেখানো যায়, ধরো এই বাইকটাকে, মাঝখানে ইঞ্জিনকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা উপরের ভাগ যেখানে রকার আর্ম ট্র্যাপেট থাকে, নিচে এই অংশটা, এটা হচ্ছে তোমার সিলিন্ডার পিস্টন কিট, আর একটা হচ্ছে এই পুরো অংশটা। এরও অনেকগুলো ভাগ আছে, ক্লাচের ভাগ। আমরা যদি 2-3টে ভাগ ধরে নিই, তো নতুন ইউজ করলে যেটা হয়, যেটা 7100 মেন কারণ, এটা হচ্ছে ফ্রিকশন কমিয়ে দেয়। অনেকটাই কমে। মানে 7100 তো আমরাও ইউজ করতাম, মানে ইয়েতে ডমিনারের ক্ষেত্রে 71 ইউজ করলে যেটা প্রথমে ইনিশিয়াল রেজাল্ট দারুণ ভালো পায়। হ্যাঁ, খুব স্মুথ লাগে, রিফাইন লাগে। কিন্তু হয় কি, ইউজ করতে করতে একটা টাইম পর সিলিন্ডার পিস্টন কিটে মার্ক চলে আসে, মানে দাগ চলে আসে। এবার দাগ হয়ে যাওয়া মানে তো তোমাকে ওটা বোর করতে হবে, আর বোর করে 6 মাস চলে, নতুনই চেঞ্জ করে লাগা। আমরা কি করে যারা ট্যুরিং করি আমরা, বা যখন ট্যুরিং করি তখন বলি না যে বোর করো, নতুন লাগাও। বোর করি আমরা মোটর স্পোর্টস। আচ্ছা, মানে একটা র্যালির পর একটা সিলিন্ডার পিস্টন কিট আমরা চেঞ্জ করি। আচ্ছা, আর যারা মোটুল ইউজ করতো এখন, তাহলে তুমি তাদেরকে কি সাজেশন? আমি বলবো উর্থের ইঞ্জিন অয়েল ইউজ করা ভালো। আচ্ছা, উর্থ হচ্ছে জার্মানির প্রোডাক্ট। আচ্ছা, যেমন আমরা লিকিউমলি জার্মানি থেকে আসে, ইম্পোর্ট হয়, উর্থও জার্মানি থেকে ইম্পোর্ট হয়। আচ্ছা, 2টো ইঞ্জিন অয়েল এই মুহূর্তে ইন্ডিয়াতে ভালো। আচ্ছা, রাদার 3টে, একটা হচ্ছে লিকিউমলি, নো ডাউট দারুণ। হ্যাঁ। ঠিক, আর একটা জার্মানির প্রোডাক্ট আছে উর্থ, যেটা আমরা ইউজ করি, এটা ইম্পোর্টই হয়। ওকে, এটা একটা। থার্ড হচ্ছে, যদি কেউ শেলের অ্যাক্টিভ পায়,
সেটা শেলের অ্যাক্টিভ। আচ্ছা, আরেকটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে পেট্রোনাস। পেট্রোনাস। আর তোমার এখানে যদি কেউ আসে সার্ভিসিং এর জন্য তো কিরকম চার্জেস আছে? চার্জেস তোমার মেইনলি আমরা স্কুটি, বাইক আর প্রিমিয়াম বাইকের তিনটে আলাদা আছে। স্কুটির জন্য আমরা 380 টাকা চার্জ করি। আচ্ছা। যদি লো সিসি বাইক বা কমিউটার বাইক হয় তাহলে 430 টাকা চার্জ করি। ওকে। যদি 400 সিসি বা মানে 250 প্লাস 400 এর মধ্যে কিছু হয় তাহলে আমরা 559 চার্জ করি। আর রয়্যাল এনফিল্ড কেটিএম এই বাইকগুলো আমরা 600 চার্জ করি। 600 চার্জ করে। এবারে স্পেয়ার পার্টস যেরকম লাগবে সেটা এক্সট্রা। আমাদের এখানে 2% ডিসকাউন্ট থাকে। 2% ডিসকাউন্ট। লুব্রিকেন্টে 5% থাকে। ওকে। এটা সব সময় চলে। আমরা ওইএম প্রোডাক্ট ইউজ করি, মানে আমাদের এখানে বাজাজের র্যাপারে বাজাজের প্রোডাক্টই আসে। আচ্ছা। ওকে, মানে ওই ডুপ্লিকেসির কোনো ইয়েটা নেই, কোনো কিছু নেই। আমরা বাইক সার্ভিস করে চাই না সেই বাইকটা 3 মাসের মধ্যে আমাদের কাছে আসে। মাসে বেসিক্যালি আমি একটা জিনিস বলতে চাই এখানে, তোমরা মৃগাঙ্কদার কাছে আসছো মানে কোনো মেকানিক নয়, কিন্তু এখানে মৃগাঙ্কদা কিন্তু এখানে কোনো মেকানিক না। তুমি নিজের বাইক নিয়ে আসছো একজন বাইকারের কাছে, একজন বাইকার ডক্টরের কাছে। এটা একটা সুবিধা হয় যে চালিয়ে কিরকম হয়, কিরকম কি হয় না হয়। জেনারেল গ্যারেজ আর আমাদের এগুলোর মধ্যে পার্থক্য একটা। আমি বলছি না কেউ খারাপ, শুধু আমরা একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি। আমি যেটা বলছি এবার তুমি কখনো যারা শুনছে না তারা ভেবে দেখবে, কোনো মেকানিক মানে 98% মেকানিক কোনোদিন টানা 100 কিলোমিটার বাইক চালায়নি। না, চালায়নি না। এটা এগ্রিড। এটা সেই মানুষটার উপর কি করে ভরসা করব। টিউবলেস আমরা করেছি, সেটাতেও সাকসেস। হ্যাঁ, টিউবলেস। আমার একটা বন্ধু রিসেন্টলি এসছে, হচ্ছে আসবে আর কি, হিমালয়ান চালায় 411, তো ওটার ওই স্পোক হুইলটা ওটা টিউবলেস দাদাই করে দেবে। এবং কলকাতায় এটা আগে 7000 নিত। হ্যাঁ, এটা বলে দাও যে টিউবলেস তোমার ওই ধরনের জিনিস করতে কিরকম খরচা লাগে? 5500 টাকা আমরা নিই। হ্যাঁ, তাতে আমরা রিম ব্যালেন্সিং থেকে শুরু করে সবকিছু করিয়ে 5.5 নিই দুটো রিমের জন্য। ওকে। কেউ হাফ যদি একটা করে তাহলে এর হাফ। আচ্ছা। আর 2 বছরের আমরা আনকন্ডিশনাল ওয়ারেন্টি দিই। ওকে। যদি অ্যাক্সিডেন্টে রিম কোথাও বেন্ড হয়ে যায় বা কোনো কিছু হয় আমরা সেটাও উইদাউট কস্ট করি। রিম অ্যালাইনমেন্ট ফ্রেন্ড সব করে ওটা। আবারও বলছি, যার কেউ নেই তার জন্য মৃগাঙ্কদা আছে। আমরা চেষ্টা করি। আর যদি এরকমও হয় অনেক সময়, ধরো কোনো রাইডে গেলে তোমার ক্লাচ প্লেট লাগলো বা ইঞ্জিন অয়েল লাগলো, তুমি নিয়ে গেলে আমাদের কাছ থেকে বিল করিয়ে নিয়ে গেলে, তোমার লাগলো না, তুমি আমাকে সিল প্যাক ফেরত দেবে, আমি আবার তোমাকে ওই টাকাটা দেবো। ওকে। অল ওভার দ্য ওয়ার্ল্ড কেটিএম এর 1550 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করা উচিত। আচ্ছা। কেটিএম ইন্ডিয়া এটা ইউজ করে 1050। আচ্ছা। রেকমেন্ডেশন 1550, কিন্তু মতুলের সাথে টাই আপ করে ইউজ করে 1050। মতুলের 1550ও আছে কিন্তু ইউজ করে না, 1050 ইউজ করে। এতে কি হয়, স্টার্টিং ইস্যু হয়, কোল্ড এরিয়া আরো বেশি করে হয়। আমরা এবার করেছিলাম, আমাদের সাথে রাইডে গেছিল ওল্ড সিল্ক রুটে, এখানে 1550 ইউজ করি, নট এ সিঙ্গেল ইস্যু ক্রিয়েট হয়েছিল। কিন্তু আবার যখন সে এসে কোম্পানি সার্ভিস সেন্টার থেকে 1050 ভরি, তখন আবার সেম ইস্যু তার দেখা। তো এটা যারা এটা কখনো কোনো ফোরাম যদি কেউ ফলো করে, ব্লগ ফলো করে, জানতে পারবে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড কেটিএম সবসময় 1550 রেকমেন্ড করে। আচ্ছা। শুধু ইন্ডিয়া প্যাসিফিকেই 1050 ইউজ হয়। কেটিএম থেকে দাবি করা হয় যে এটা নাকি ইন্ডিয়া প্যাসিফিকের জন্য কাজ করে। ওকে। কিন্তু ইঞ্জিনটা এর তো সব জায়গায় একই, সেন্সরগুলো ইঞ্জিনটা তো বদলাচ্ছে। ঠিক। আর ইঞ্জিন অয়েল তো ইঞ্জিনের জন্য, সেন্সরের জন্য নয়। এক্স্যাক্টলি। এটা একটা বিরাট বড় জিনিস। মানে ডাক্তারবাবুর কাছে আসলে এরকম অনেক কিছু তথ্য পাওয়া যায়, অনেক রকমের তথ্য। আমাদের যদি কেউ জোর করে যে এটাই লাগাতে হবে, আমরা করে দেবে, বলি যে না করাটাই উচিত, যে এটা করলে বেটার পারফরম্যান্স। সেটাই। এবং 3000-3500 কিলোমিটার আরামসে চালাতে পারো। তুমি যদি মতুলের ফুল সিনথেটিক 1 লিটার ঢালো, তোমার 890 টাকা এমআরপি। আচ্ছা। উর্তের ফুল সিনথেটিক তোমার 1040 পড়ছে 660 টাকা। 660 দামেও কম। এমআরপিতে শুধু দামে কম না, এমনিতেও দামে কম। হ্যাঁ, এরপর তো ডিসকাউন্ট আলাদা করে। মতুলের ইঞ্জিন আমার মনে হয় স্কুটির উপরে ওঠা উচিত। দাদা থামো এবার। এই এখানে হচ্ছে তোমার ইন্ডিকেটর এদিকে। ওকে। আর যদি এইটা দেখাই, এটা হচ্ছে ওকে। অল থ্যাঙ্কস টু মৃগাঙ্কদা। থ্যাংক ইউ দাদা, মোস্ট ওয়েলকাম। এটা তো একটা বিরাট। এনিওয়েজ গাইস, এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছি না। আমি নিজেও জানি না কতটা লম্বা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে ডু কমেন্ট ইয়োর থটস।
সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।